গল্প বৃক্ষ। চলে আসুন গল্প বৃক্ষের ছায়ায়, যার শাখায় শাখায় শুধুই গল্প। মানুষের সুন্দর দেহ থেকে কঙ্কাল তৈরি করার জন্য যে লোভ, হিংসা আর স্বার্থের প্রয়োজন আমাদের গল্পের খলনায়কের, তা সবই রয়েছে। আর তার আগাম পদক্ষেপ কী হতে চলেছে তা জানতে হলে কঙ্কালের কলঙ্ক পর্বের দ্বিতীয় পর্বটি শুনে নিন। আর এই গল্পের আগের পর্ব যারা শোনেননি তারা আমাদের চ্যানেলে গিয়ে শুনে আসতে পারেন। শুরু হতে চলেছে কঙ্কালের কলঙ্ক দ্বিতীয় পর্ব। নিয়ে কঙ্কাল বার করত আর ধুয়ে পরিষ্কার করে বেঁচে দিত। বাবা বলতো, মানুষের মৃত্যুর পরেই তো জন্ম হয় কঙ্কালের। এইসব শুনতে শুনতেই অনিমেষের গলা শুকিয়ে আসতে লাগলো। সে কখনোই এটা আশা করেনি। সে যেন তার শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে লাগলো। সবকিছু যেন ঝাপসা হয়ে যেতে লাগলো। মনে হচ্ছে যেন শরীরটা অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ একটা ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পায় অনিমেষ। দাদা, দাদা, কি হলো আপনার? কি হলো দাদা? আপনি ঠিক আছেন তো? লোকটি আবার বলতে লাগলো, এভাবে দারুণ চলছিল ব্যবসাটা, জানে। বাবা কষ্ট করে এই বাড়িটা বানান। তখন বাবা বাইরে কঙ্কাল সাপ্লাই দিত, তাই ভালোভাবে চলছিল। হঠাৎ একদিন আমাদের ঘিরে পুলিশ আসে আর বাবাকে নিয়ে চলে যায়। কিছু হারামজাদা লোক বাবার নামে কমপ্লেন করেছিল যে বাবা মরা মানুষের ব্যবসা করে। আমার বাবাকে ভুল ভেবে জেলে ধরে দেওয়া হয়। তারপর বাবাকে 20 বছর জেলে থাকা সাজা দেওয়া হয়। এদিকে আমার মায়ের অবস্থাও কঠিন হয়ে পড়ে। বাবার চিন্তা করতে করতে মা যেন শুকিয়ে যেতে থাকে। সেখান থেকে কাজ করে মা আমাকে মানুষ করে। আমি ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হই কলেজে। হঠাৎ একদিন জেল থেকে খবর আসে যে বাবা আর নেই, হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি কোন রকম ভাবে বাবা সৎকার্য করি। মনে আমার রাগটা ধীরে ধীরে বাসা বাঁধছিল। যারা আমার বাবার সাথে এরকম করলো আমি তাদের ছাড়বো না। বাবা মারা যাওয়ার পর মায়ের অবস্থাও খারাপ হয়েছে। মা আর কাজে যেতে পারে না। আমি একটা পার্ট টাইম জব করে সংসার চালাতে থাকি। 1 বছর পরে আমার মাও আমাকে ছেড়ে চলে যায়, জানেন। তারপর আমি এই বাড়িতে পুরো একা হয়ে যাই। ভাবতে থাকি বাবার ব্যবসাটা আবার শুরু করব, কিন্তু কিন্তু আমি বাবার রাস্তায় হাঁটতে চাইনি। কিন্তু বাবার পন্থাটা অবলম্বন করতে চেয়েছিলাম। আমি ল্যাবে পড়াশোনা করেছিলাম, তাই কেমিক্যাল সম্বন্ধে কিছুটা জ্ঞান আমার ছিল। আমি জানতাম হাইড্রক্সাইড সলিউশনকে 300 ডিগ্রি উষ্ণতায় ফোটালে তৈরি হয় লাই সলিউশন, যা মানুষের চামড়া গলিয়ে দেয় কিন্তু হাড় গলায় না। আমি ঘরে সেই সলিউশনটা তৈরি করি। তারপর টেস্ট করার জন্য বাইরে থেকে একটা বিড়ালকে নিয়ে আসি। তারপর ওকে মেরে ফেলে দিই ওই সলিউশনে। 10 মিনিটের মধ্যে বিড়ালটা পরিণত হয় কঙ্কালে। কি অদ্ভুত এই বিজ্ঞান, তাই না? অনিমেষ শুধু এক মন দিয়ে কথাগুলো শুনে যাচ্ছিল। তার আর এখানে থাকতে ভালো লাগছিল না। কিছু একটা বলে বেরোতে যাবে, এমন সময় অনিমেষ লক্ষ্য করে তার সামনে যে কঙ্কালটা রাখা সেটা একটা স্ত্রী কঙ্কাল। কারণ যতটুকু পড়াশোনা করেছে সে, তাতে এটা বোঝা কোনো বড় ব্যাপার না। পুরো কঙ্কালটা ভালো করে চোখ বোলাতে লাগলো অনিমেষ। হঠাৎ কঙ্কালটার বাঁ হাতের দিকে চোখ পড়তেই অনিমেষের শরীরে একটা শিহরণ খেলে যায়। কঙ্কাল তার বাঁ হাতের কনুইয়ে কি একটা চকচকে ভাব নিয়ে রেখেছে। ভালো করে দেখে সে বুঝতে পারে যে সেটা একটা স্ক্রু। স্ক্রুটা দেখতেই অনিমেষের মনে পড়ে যায়
উর্মিলার কথা। তারও তো বাঁ হাতে স্ক্রু লাগানো ছিল। তাহলে কি? কথাটা ভাবতেই অনিমেষের যেন শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। অনিমেষ যেন আর ভাবতে পারে না। তার মাথা হঠাৎ জ্ঞান শূন্য হয়ে যায়। মুখটা তুলে অনিমেষ একটু ভীত কণ্ঠে বলে, এটা কি করে হতে পারে? মানে এই কঙ্কাল কোথা থেকে পেলেন? কঙ্কালটার হাত ধরে নাড়াতে নাড়াতে লোকটা বলে, কোথায় আবার পাবো? এটা আমার নিজের হাতে বানানো কঙ্কাল। দেখুন না, কি আসল কঙ্কাল, তাই না? মনেই হচ্ছে না নকল বলে। অনিমেষের এবার মাথা গরম হয়ে যায়। সে বলে, মিথ্যে বলছেন আপনি, এটা বানানো কঙ্কাল না। বানানো কঙ্কালের স্ক্রু থাকে না। সত্যি করে বলুন তো, এটা কার? লোকটা এবার একটা বাঁকা হাসি হেসে বলে, তুমি তো জানোই যে আমার বাবার সাথে যারা এরকম ব্যবহার করেছে, আমি তাদের ছেড়ে দিতাম না। তাই আমি তাদের এখানে ডেকে মেরে আমার সলিউশনে ডুবিয়ে কঙ্কাল তৈরি করে দিয়েছি। হয়তো তুমি খবরের কাগজে পড়েছো। অনিমেষের মনে পড়ে যায় খবরের কাগজে পড়েছিল এখানে, মানে নথিপুরে, নিখোঁজে অনেকে প্রাণ হারায়। এতক্ষণে তাদের কঙ্কাল কোথায় কোথায় চলে গেছে কে জানে। এই কাজ যখন আমি করছিলাম, তোমার সেই বান্ধবী আমায় দেখে ফেলে আর বলে যে সবাইকে বলে দেবে। তাই অগত্যা আমাকে তার সাথে এই কাজটা করতেই হলো। কিছু করার নেই। কথাগুলো শুনতে শুনতে যেন চোখে জল এসে যায় অনিমেষের। সে ভাবে কত স্বপ্নই না দেখেছিল সে উর্মিলাকে নিয়ে। আজ সব শেষ। এবার অনিমেষ চেঁচিয়ে উঠে বলে, আপনি ভালো মানুষ নন, আপনি একটা খুনি, একটা নোংরা লোক। আমি পুলিশকে সব বলে দেব, আপনাকে আমি জেলে পাঠাবই। কথাগুলো শুনছিল লোকটা টেবিলের উপরে বসেই। তার কোনো রকম প্রতিক্রিয়া ছিল না। শান্ত গলায় এবার লোকটা বলে, যান যান, ওই আপনার সামনে দরজা খোলা, চলে যান, আমি আটকাবো না। কথাটা শুনে অনিমেষ তাড়াতাড়ি করে উঠে পালাতে গিয়েও আবার বসে পড়ে চেয়ারে। অনিমেষ মনে মনে ভাবল, কি হলো, আমি উঠতে পারছি না কেন? অনিমেষের দুটো পা যেন অবশ। শত চেষ্টা করেও সে যেন উঠতে পারছে না। হাত দুটো যেন ধীরে ধীরে কাজ করাও বন্ধ করে দিচ্ছে। এই কি হচ্ছে অনিমেষের সাথে? তার কোমর থেকে পা অবধি যেন প্যারালাইজড হয়ে গেছে, তবুও কোনো এক অজানা কারণে। আরে কি হলো আপনার? যান না, বলুন সবাইকে। যাচ্ছেন না কেন? শরীর খারাপ লাগছে? একটু শরবত খাবেন? খান, ওতে আমার মেশানো ওষুধ আছে, সুসিলাইন ক্লোনিন। আপনি ঠিক হয়ে যাবেন। ওষুধের নামটা শুনে অনিমেষের শরীর যেন ঠান্ডা হয়ে যায়। সে আর কিছু বলতে পারে না, নাকি বলার চেষ্টা করে না। অনিমেষের টুকটাক ওষুধের সম্বন্ধে জ্ঞান ছিল। সে থেকেই তার মনে পড়ে যে এই ওষুধটা খেলে মানুষ 1 ঘন্টার মধ্যেই প্যারালাইজড হয়ে যায়। আর ওই ওষুধ মেশানো জলটা অনিমেষ খেয়েছে প্রায় ঘন্টাখানেক আগে। অনিমেষের মাথা নিচের দিকে ঝুঁকে যায়। আর কোনো আওয়াজ বেরোয় না তার মুখ থেকে। লোকটা এবার চেয়ার থেকে উঠে পড়ে। তারপর অনিমেষের সামনে গিয়ে বলে, এ বাবা, কি হলো আপনার? শরীরটাই খুব খারাপ লাগছে। মাথা যন্ত্রণা করছে নাকি? মাথাটা টিপে দেবো? অনিমেষ যেন সব বুঝতে পারছে, কিন্তু কিছু বলার বা করার সামর্থ্য সে হারিয়েছে। লোকটার মুখে একটা বাঁকা হাসি খেলে যায়, যেন ওই ইন্দ্রপুরীতে একটা কঠিন যুদ্ধে জয়লাভ করে ফেলেছে সে। ঠিক যেভাবে কোনো মাকড়সার জালে কোনো পতঙ্গ আটকে গেলে মাকড়সা তার শিকারটাকে ধরবার জন্য এগিয়ে আসে, সেভাবেই লোকটা এগিয়ে আসে অনিমেষের দিকে। তারপর হঠাৎই অনিমেষের মাথাটা ধরে আর জোরে ঠুকে দেয় টেবিলে। আগের দিনের শক্ত টেবিলটার মাথা ঠোকার পর অনিমেষের মাথাটা ফেটে যায়। অঝরে রক্ত বইতে থাকে টেবিলে। অনিমেষের জামা প্যান্ট রক্তে ভিজে লাল হয়ে যায়।
টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রক্ত গড়িয়ে যাচ্ছে। অনিমেষের মাথাটা হেলে পড়ে আছে টেবিলের একদিকে। তার চোখ দুটি স্থির, রক্ত মাখা মাথাটাকে গড়িয়ে চোখ মুখ লাল করে দিচ্ছে। মাথার চুলগুলোও রক্তে ভিজে গেছে। দেখে বোঝা যায় যে ওই দেহে আর প্রাণ অবশিষ্ট নেই। লোকটা এবার অনিমেষের চুল মুঠি ধরে, তারপর টানতে টানতে নিয়ে যায় অন্ধকার ঘরের দিকে। কি নির্মম সেই হাত, যাতে চুল দুটো ধরে আছে লোকটা। টানতে টানতে যত দূর নিয়ে আসে তত দূর যেন রক্তের একটা লম্বা দাগ। একটা মৃদু ঘষার শব্দ হতে থাকে। তারপর লোকটা অন্ধকারে অদৃশ্য হয়ে যায়, যেন কোনো শিকারী তার শিকারের শেষ পরিণতি করে তাকে আস্তাবলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অনিমেষের শরীরটা যেন একেবারে স্থির, যেন সে ঘুমিয়ে আছে। টেবিলে পড়ে থাকা উর্মিলার কঙ্কালটা যেন এক দৃষ্টে তাকিয়ে আছে সেই দিকে। কিন্তু এখন তো দুজনেই নির্বাক। কলেজের ল্যাব ম্যানেজার টাকা গুনতে গুনতে বলে, কত হয়েছে দাদা দুটো কঙ্কালের? ওই 12,000 মতো দিন না। টাকাটা দিয়ে দেয় ম্যানেজার। দুটো কঙ্কাল রাখা আছে মাটিতে, একটা পুরুষ আর একটা স্ত্রী কঙ্কাল। সেদিকে তাকিয়ে ম্যানেজার বলে, এই ছেলে কঙ্কালটার কপালটা ভেঙে গেছে কেন? ও কিছু না, আনতে গিয়ে কোথাও ঠোকাঠুকি লেগেছে। তারপর লোকটা বাইরে বেরিয়ে যায়। ল্যাব ম্যানেজার লোক লাগিয়ে দুটো কঙ্কালকে নিয়ে এসে রেখে দেয় দেওয়ালের পাশে একটি স্ট্যান্ডে। কিছুক্ষণ পরে শুরু হবে সেকেন্ড ইয়ারের ক্লাস। আসবে কত স্টুডেন্ট, স্যার বোঝাবে কঙ্কালটাকে উদ্দেশ্য করেই। ছাত্ররা মন দিয়ে দেখবে ওই কঙ্কালটাকে। লোকটা পয়সা গুনতে গুনতে 10, 11, কলেজের 12 বাইরে বেরিয়ে আসে। এসে পিছন ঘুরে তাকায় একবার, লেখা আছে SM মেডিকেল কলেজ। তারপর চশমাটাকে একবার ঠিক করে নেয় লোকটা, আর আবার হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর পথের বাঁকে লোকটা অদৃশ্য হয়ে যায়। শেষ হলো আমাদের আজকের গল্প কঙ্কাল কলঙ্ক। গল্পে পাঠকের ভূমিকায় দেব, শঙ্কর আর চাওয়ালার ভূমিকায় দীপ, উর্মিলার ভূমিকায় রিম্পা এবং অধ্যাপক আর অনিমেষের ভূমিকায় সুব্রত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটির আগামী পর্ব অতি শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে এবং সেটি শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।